মার্কিন আধিপত্য ঠেকাতে এক ছাতায় শি জিনপিং মোদি সমীকরণ পাল্টা সমীকরণ, বিরোধের বদলে ভারত চীন সম্পর্ক পুনর্গঠনে জোর। এবার ভারতেও বন্দি শিবির, অবৈধ অনুপ্রবেশকারীদের আটক রাখার নির্দেশ। পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘুরা পাবেন শরণার্থীর মর্যাদা। 4 দশকের সবচেয়ে বড় বন্যার কবলে ভারতের পাঞ্জাব, 37 জনের মৃত্যু, পানিতে তলিয়ে গেছে 23 জেলা, ক্ষতিগ্রস্ত 3.5 লাখ মানুষ। এবং গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে হামাস। গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত আরও 73। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে এবার হাতি ড্রাগন এক হবার পথে। মূলত দীর্ঘ 7 বছর পর মোদির চীন সফরের পর সমীকরণ পাল্টা সমীকরণ সামনে আনছেন বিশ্লেষকেরা। অতীতের সীমান্ত নিয়ে বিরোধের বদলে ভারত ও চীন তাদের সম্পর্ক পুনর্গঠনের উপর জোর দিচ্ছে বলে মন্তব্য করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ভারত ও চীনের সম্পর্কের বেড়াজালে পাকিস্তানের অবস্থান কোথায়, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন ইমরুল হাসান। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতারা অংশ নিয়েছিলেন। এই তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। চীন সফরের সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয়। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত এবং চীন শুধুমাত্র দুই প্রাচীন সভ্যতাই নয়, বিশ্বের সবচেয়ে জনসংখ্যাবহুল দেশ এবং একই সঙ্গে গ্লোবাল সাউথেরও অংশ। দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যে অবদান রাখে এমন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাগন এবং হাতি একত্রিত হওয়া উচিত। আর চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ভারতের আগ্রহের কথা স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সহযোগিতার সঙ্গে 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতে ভারত বদ্ধপরিকর। তবে ভারতের প্রধানমন্ত্রীর চীন সফরের পর বিশ্ব সমীকরণে যে পরিবর্তন আসন্ন তাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তাদের মতে চীন ও আমেরিকার সম্পর্ককে বিশ্ব অনেকটাই গুরুত্ব দিয়েছে। কাজেই এইবার বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে সেটা দেখার সময় এসেছে বলে মন্তব্য করেন তারা। যদিও ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধ থাকার কারণে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পথে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিরোধ ছাড়াও একাধিক ইস্যু রয়েছে বলে স্মরণ করিয়ে দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছে চীন। তাতে ভারত খুব একটা খুশি নয়। একইভাবে পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও এই সম্পর্কের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো অবস্থানে নেই বলেও মনে করেন অনেকেই। অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন। এই প্রেক্ষাপটে বৈশ্বিক খেলোয়াড় খ্যাত চীন ভারতের কৌশল কি হয় সেটি দেখার বিষয়। ইমরুল হাসান, RTV। চীন তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নানা ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে। বিশ্বের প্রায় যে কোনো স্থানে হামলার উপযোগী এসব অস্ত্র বহনে সক্ষম সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা লেজার, হাইপারসোনিক অস্ত্র ও সামুদ্রিক ড্রোন সব মিলিয়ে এক ধরনের ভয়ভীতি প্রদর্শনের বার্তাই দিয়েছে দেশটি। এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষক ও কূটনীতিকবিদরা। বিস্তারিত অর্ণপ্রসাদের রিপোর্টে। বুধবার বেইজিংয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে অস্ত্র ভান্ডার তুলে ধরেছে চীন।
স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে হামলা চালাতে সক্ষম এসব সর্বাধুনিক অস্ত্র। পারমাণবিক ট্রায়াড বা ত্রিমুখী অস্ত্র থেকে শুরু করে প্রদর্শন করা হয় 20,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C ও দীর্ঘ পাল্লার রোড মোবাইল ক্ষেপণাস্ত্র DF-61। চীনের এসব অস্ত্র প্রদর্শনের মাধ্যমে বেইজিং বহুমুখী বার্তা দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষক ও কূটনীতিবিদেরা। তাদের মতে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে ক্ষমতার জানান দিতেই বেইজিং এর এ অস্ত্র প্রদর্শন, পাশাপাশি প্রতিবেশী ভারত ও রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত বার্তা। এছাড়া সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের কাছে এই প্রদর্শন দেশটির প্রযুক্তিগত সক্ষমতাকেও তুলে ধরা বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে নতুন সমুদ্র ড্রোন আর টর্পেডো আকৃতির আক্রমণাত্মক অস্ত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষক জেমস চর বলেছেন, এসব অস্ত্র পূর্ব এশিয়ায় যে কোনো সংঘাতের পরিকল্পনা আরো জটিল করে তুলবে। তবে চীনের এসব নতুন অস্ত্রের কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। সত্যিই কি চীন প্রযুক্তি আর সামরিক শক্তিতে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাচ্ছে, নাকি এটি কেবল ভয়ভীতি প্রদর্শনের কৌশল? সেটি এখন দেখার বিষয়। অর্ণব প্রসাদ, RTV। এবার ভারতেও তৈরি হচ্ছে বন্দি শিবির। অবৈধভাবে অনুপ্রবেশকারী ব্যক্তিরা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক শিবিরে রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরা নথি ছাড়াও ভারতে থাকতে পারবেন বলে নির্দেশনায় বলা হয়েছে। তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে জানায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ব্যক্তিরা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক শিবিরে রাখতে হবে। সেজন্য রাজ্যে রাজ্যে আটক বা বন্দি শিবির বা ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশ পাঠিয়েছে। সংসদের গেল বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন পাশ হয়। 1 সেপ্টেম্বর থেকে সেই আইন কার্যকর হয়েছে। তাতেই বলা হয়, যথাযথ নথি ছাড়া প্রবেশের সময় অথবা ভিসা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অবৈধভাবে থেকে যাওয়া কেউ ধরা পড়লে তাকে নিজের দেশে ফেরত পাঠানো পর্যন্ত আটক কেন্দ্রে বন্দী থাকতে হবে। এছাড়া কেন্দ্রীয় সরকার আরও এক সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই নির্দেশে বলা হয়, ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি নাগরিকদের যারা 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, বৈধ নথি না থাকলেও তারা ভারতে বসবাস করতে পারবেন। তাদের শরণার্থী মর্যাদা দেয়া হবে। কাউকে আটক করা যাবে না, তাড়িয়েও দেয়া হবে না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তির অর্থ, বিশেষ করে বাংলাদেশ থেকে চলে আসা অমুসলিম যারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বা মেঘালয়ে চলে এসেছেন, বৈধ নথি বা কাগজপত্র না থাকলেও তাদের থাকতে দেওয়া হবে। পরবর্তী সময় তাদের নাগরিকত্ব পেতে অসুবিধা হবে না। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে আসা শরণার্থীর সংখ্যা নগণ্য। সবচেয়ে বেশি শরণার্থী বাংলাদেশের নাগরিক। এই নির্দেশ নাগরিকত্ব সংশোধন আইন বা CAA সংশোধন ধরে নেওয়া যায়। CAA-তে ওই 3 প্রতিবেশী দেশের অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনে তাদের ভারতে আসার সময়সীমা নির্ধারিত ছিল 2014 সালের 31 ডিসেম্বর। তবে সরকারের নতুন নির্দেশে সেই সময়সীমা 10 বছর বাড়িয়ে জানানো হলো 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আসা ওই 3 দেশের অমুসলিম নাগরিকরা বৈধ নথি ছাড়াই ভারতে থাকতে পারবে। অনুপ্রবেশকারী ব্যক্তিদের আটক কেন্দ্রে রাখার যুক্তি হিসেবে বলা হয়েছে, এতে তাদের গতিবিধির উপর নজর রাখা সহজ হবে। ইমরুল হাসান, RTV। গেল 4 দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যার কবলে ভারতের পাঞ্জাব রাজ্য। ভয়াবহ বন্যায় রাজ্য জুড়ে এক ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতের দুর্যোগ অধিদপ্তর। 1988 সালের পর থেকে এত বড় ক্ষয়ক্ষতির নজির পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি। এখন পর্যন্ত অন্তত 37 জনের মৃত্যু হয়েছে এবং
পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে রাজ্যের 23টি জেলা পানিতে তলিয়ে গেছে এবং প্রায় 3.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 1,500-এরও বেশি গ্রাম পানির নিচে চলে গেছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। কোথাও কোথাও 8 থেকে 10 ফুট পর্যন্ত পানি জমে যাওয়ায় মানুষকে নৌকা দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। গুরুদাসপুর, পাঠানকোট, তরণ, ফিরোজপুর ও অমৃতসর জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রাজ্য সরকার। এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশ, জম্মু, কাশ্মীর ও লাদাখেও দুর্যোগ তৈরি হয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সুদানের দারফুরের প্রত্যন্ত একটি পাহাড়ি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর উদ্ধারকর্মীরা কাদা মাটির নিচ থেকে 100টি মরদেহ উদ্ধার করেছে। ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে। অতিবর্ষণের কারণে জেবেল মাররা পাহাড়ি এলাকার তারাসিন গ্রামটি ভূমিধসে প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি SLM। বিদ্রোহী গোষ্ঠীর প্রাথমিক হিসাব অনুযায়ী গ্রামের 1000-এর বেশি মানুষ মারা গেছেন। মাত্র 1 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেছেন, ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও পরিষ্কার নয়। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি। 2023 সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত এবং 1,40,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার বা ক্যাবল রেল দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 18 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার স্থানীয় সময় বিকালে একটি ফানিকুলার দ্রুত গতিতে নিচের দিকে নামার সময় পাশের বিল্ডিংয়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আহত ব্যক্তিদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এবং নিহতদের মধ্যে দেশি বিদেশি নাগরিক রয়েছেন। তবে এখন পর্যন্ত বিদেশিদের পরিচয় শনাক্ত করা যায়নি। ভয়াবহ এ দুর্ঘটনার পর জাতীয় শোক ঘোষণা করেছে লিসবন প্রশাসন। রাজধানী লিসবনে 3 দিনের শোক পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র কার্লোস মোয়েদা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে হামাস। বুধবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 73 জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন 43 জন। এই পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি বাহিনীর টার্গেট করে আশ্রয় কেন্দ্র ও তাঁবুতে থাকা পুরো পরিবারকে একসঙ্গে হত্যা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে শেখ রাদওয়ান এলাকায় স্কুলে আশ্রয় নেওয়া মানুষের তাঁবুতে ইসরায়েলি গ্রেনেডে আগুন ধরে যায়। গাজার গণমাধ্যম দফতর বলছে, শুধু গাজা সিটিতে গেল 3 সপ্তাহে অন্তত 100 রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। 13 আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে প্রায় 1100 ফিলিস্তিনি। এদিকে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। এই বিবৃতি আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরপরই। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে খোদ ইসরায়েলিরা। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পুড়িয়ে দেন একটি গাড়ি। গেল বুধবার দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হামাসের সাথে চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু। এতে হামাসের হাতে জিম্মি বন্দীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এছাড়া বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। রেললাইন অবরোধ করে রাখা বিক্ষুব্ধকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। পাশাপাশি টেনে হিঁচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের। ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরকে যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত। যুক্ত করলে আব্রাহাম চুক্তির মূল চেতনা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে দেশটি। পাশাপাশি দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলছেন, এ ধরনের পদক্ষেপ
ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নস্যাৎ করবে। এদিকে আরব আমিরাতের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর আগে 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইউএই ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতেই হয়েছিল এই চুক্তি, যেখানে চুক্তির প্রধান শর্ত ছিল পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাদ দিতে হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।